আচ্ছা, আমরা আজকে নতুন একটা অঙ্ক শুরু করি। ওয়ার্কশিটের প্রসেসটা একটু দেখি, তারপরে আমাদের কিছু রুলস আছে, রুলস গুলো একটু দেখে নেবো যে ওয়ার্কশিট আমরা করতে পারি। প্রথমত হচ্ছে আমাদের ওয়ার্কশিটের মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে অনেক, ঠিক আছে? এখানে জি বিভিন্ন রকমের ওয়ার্কশিট করতে। ওয়ার্কশিটটা কি আসলে, ওয়ার্কশিটটা কার্যপত্রটা কি? এটা হচ্ছে, দেখবেন আমরা যে কোনো চূড়ান্ত কাজ করার আগে একটু প্র্যাকটিস বা ট্রায়াল করি, ট্রায়াল দিই না? জি যে কোনো ফাইনাল খেলার আগে সেমিফাইনাল খেলা হয়, বা যে কোনো কাজ চূড়ান্ত ভাবে করার আগে প্র্যাকটিস করা হয়। তো একটা প্রতিষ্ঠানের, জি একটা জি। আর্থিক প্রতিষ্ঠানের মূল হিসাব কোনটা বলে তো? চূড়ান্ত হিসাব কোনটা? আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, ভেরি গুড, আর্থিক অবস্থার বিবরণী। আর আর্থিক অবস্থার বিবরণীটা গুরুত্বপূর্ণ হিসাব এবং বড় একটা হিসাব। তো এই হিসাবটা জি করার আগে একটা ট্রায়াল দেওয়া হয় যে সবকিছু ঠিক আছে কিনা। সেই ট্রায়ালটাই হচ্ছে এই ওয়ার্কশিট বা কার্যপত্র। হ্যাঁ, কারণ আর্থিক অবস্থার জি। বিবরণীর মধ্যে যা যা আছে একটা ওয়ার্কশিটের মধ্যেও সবই আছে। তাই তাই আছে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে ইনকাম স্টেটমেন্ট আছে, ওয়ার্কশিটের মধ্যেও আছে। আর্থিক অবস্থার মধ্যে ব্যালেন্স শিট আছে, ওয়ার্কশিটেও আছে। এই জন্য এই ওয়ার্কশিটটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা ফাইনাল অ্যাকাউন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাকে আমরা বলি, সেটা করার একটা পূর্ব প্রস্তুতি। যে আমাদের সব জি ঠিক আছে কিনা, এই হচ্ছে এক কথায়। এবার এই ওয়ার্কশিটটা ঘর মানে কলামের দিক থেকে তিন প্রকার: 8 কলামও করা যায়, 10 কলামও করা যায়, 12 কলামও করা যায়, তিনটা করা যায়। আর মালিকানা দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে সেলিং এক কনসার্ন, মালিকানা। এক মালিকানা যৌথ মূলধনী আছে। আর বৈশিষ্ট্যের দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে সেলিং, একটা সার্ভিস। অর্থাৎ বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান। সেবাধর্মী হ্যাঁ, প্রতিষ্ঠান। আর মালিকানার দিক থেকে আছে এক মালিকানা আর যৌথ মূলধনী। জি। আবার মজুত পণ্যের দিক থেকে এখানে কিন্তু পারপেচুয়াল পিরিয়ডিকের ব্যাপারটাও আছে। হ্যাঁ, পারপেচুয়াল পিরিয়ডিক, তবে পারপেচুয়াল পিরিয়ডিকের ব্যাপারটা আসবে সেলিং কনসার্নে, সার্ভিস কনসার্নে না। সার্ভিস কনসার্ন শুধুমাত্র কি এক মালিকানা অঙ্কই করতে হবে আমাকে। বাট এই সেলিং কনসার্নের মধ্যে অনেক ক্লাসিফিকেশন। এখানে এক মালিকানা যৌথ মূলধনী থাকবে, এখানে আবার পিরিয়ডিক পারপেচুয়ালও থাকবে। এই মোটামুটি একটা ওয়ার্কশিটের একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে? এখন একটা জি ওয়ার্কশিটে করতে গেলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আমাদের এই পিরিয়ডিক আর পারপেচুয়ালের এই সিস্টেমে যখন আসবে, তখন আমাদের চেনার উপায় কি যে এটা কি পিরিয়ডিকে আছে নাকি পারপেচুয়ালে আছে, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই পিরিয়ডিক পারপেচুয়াল ভেদে এখানে মার্চেন্ডাইজের রেকর্ডের একটু ভিন্নতা আছে। সেটা একটু আমরা দেখবো আজকে, যাতে করে আমরা একটা সামনে একটা অঙ্ক আসলে আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে? জি। ক্লাসিফিকেশনটা বললাম, ওটা বোঝা গেল। আমাদের কিন্তু রিকোয়ারমেন্টে বলা থাকবে প্রিপেয়ার এ ওয়ার্কশিট আন্ডার 8 কলাম আর 10 কলাম আর কি 12 কলাম। এই 12 কলামটা হচ্ছে, এই যে 12 কলামটা হচ্ছে যৌথ মূলধনী। যৌথ মূলধনীর জন্য বারো জি। কলাম এক মালিকানা অঙ্ক হবে, হয় 8 কলাম নয় কয় কলাম, 10 কলাম। 10 কলম। এক মালিকানা কোম্পানি অঙ্ক কখনোই 12 কলাম হবে না। 12 কলাম সবসময় কোন কোন কোম্পানি? যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক। যৌথ মূলধন। হ্যাঁ, আমরা একটু দেখবো এবার যে আমাদের অঙ্ক পিরিয়ডিক এবং পারপেচুয়াল চেনার উপায় কি, এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা দেখবো। দেখেন, আমরা একটু আগে বললাম যে আমাদের অঙ্কটা হচ্ছে পিরিয়ডিক এবং পারপেচুয়াল দু প্রকারে আসতে পারে, যে কোনো একটা আমাদের চিনতে হবে, যেটা চেনার উপায় কি। পিরিয়ডিক বা পারপেচুয়াল অঙ্কের দেখেন, কস্ট অফ গুডস সোল্ড, আমরা তো মার্চেন্টাইজ ইনভেন্টরি করে আসছি আসছি না? জি। বলেন তো, কস্ট অফ গুডস সোল্ড এই আইটেমটা আমাদের কোন পদ্ধতিতে ছিল, পিরিয়ডিকে না পারপেচুয়ালে? মনে পড়ে? পারপেচুয়ালে। ভেরি গুড। তার মানে আমার যদি ওয়ার্কশিট করার সময় কি হবে, আমাকে এরকম একটা রেওয়ামিল দেওয়া থাকবে, ছোট না বড় একটা রেওয়ামিল। আমাদের এখানে ছোট একটা নমুনা রেওয়ামিল নিচ্ছি, ছোটটা নিছি। একটা রেওয়ামিল দেওয়া থাকবে, নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই রেওয়ামিল এবং সমন্বয়ের আলোকে আমাকে একটা এরকম একটা ওয়ার্কশিট কি তৈরি করতে হবে। তো রেওয়ামিলে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে, আমাদের যে রেওয়ামিল অঙ্কে দেওয়া থাকবে, সেখানে যদি অঙ্কে কি থাকে রেওয়ামিলে কস্ট অফ গুডস কস্ট সোল্ড, অফ গুডস সোল্ড। তাহলে অঙ্কটা অবশ্যই আছে পারপেচুয়াল সিস্টেমে। কোন সিস্টেমে আছে? পারপেচুয়াল সিস্টেম। পারপেচুয়াল সিস্টেম। এবার পারপেচুয়াল সিস্টেমে থাকলে সেক্ষেত্রে আমাদের অঙ্কে রেওয়া মিলে একটা ইনভেন্টরি থাকবে, আর সমন্বয় একটা ইনভেন্টরি থাকবে। এই রেওয়া মিলে এবং সমন্বয় ইনভেন্টরি উভয় পদ্ধতিতে থাকবে, পারপেচুয়ালেও থাকবে, পিরিয়ডিকেও থাকবে। পারপেচুয়াল এবং পিরিয়ডিক উভয় পদ্ধতিতেই রেওয়া মিলেও মজুত পণ্য থাকবে, সমন্বয়ও কি থাকবে, মজুত মজুত পণ্য পণ্য থাকবে। থাকবে। মজুত পণ্য দেখে কিন্তু চেনা যাবে না যে পারপেচুয়াল পিরিয়ডিক, এটা চেনা যাবে না, চিনতে হবে কস্ট অফ গুডস সোল্ড দেখে। যদি রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড থাকে, তাহলে অঙ্কটা পারপেচুয়াল পদ্ধতিতে থাকবে। পিরিয়ডিকটা আমরা একটু অল্প আলোচনা করি, আগে পারপেচুয়াল দেখে যাই আমরা। তাহলে পারপেচুয়াল এবার আমাদের করণীয় কি? এখানে অ্যাডজাস্টমেন্টে মার্চেন্ডাইজ বাদে আরো অনেক সমন্বয় থাকবে, সেগুলো স্বাভাবিক নিয়মেই
ডেবিট ক্রেডিট হবে। আর মার্সেন্টেজের কোশ্চেনটা, এটা নিয়মটা হচ্ছে, আচ্ছা পারপিচুয়াল মানেটা কি মনে আছে? পারপিচুয়াল মানে হচ্ছে অবিরত পদ্ধতি, জি। কন্টিনিউয়াস সিস্টেম, কন্টিনিউয়াস মানে চলমান ধারাবাহিক পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিনিয়ত মার্চেন্ডাইজ কাউন্ট হয়, 1 ঘন্টা পর, 5 ঘন্টা পর, একদিন পর, 2 দিন পর, প্রতিনিয়ত কাউন্ট হতে থাকে। তাহলে এইখানে কিন্তু মূলত রেওয়া মিলে যে ইনভেন্টরি আছে, এইটাও সমাপনী মজুত পণ্য, আবার সমন্বয় যেটা আছে এটাও কি পণ্য? সমাপনী মজুত পণ্য। কিভাবে? মনে করেন 31শে ডিসেম্বর তারিখে আপনি যখন কারবার, একেবারে বছরের শেষ দিন, আপনি যখন সকালবেলা কারবার ওপেন করতেছেন, তখন আপনি একবার কাউন্ট করে নিলেন যে কত টাকার ইনভেন্টরি আছে। তাহলে ওইটাও কি একেবারে শেষ দিনে গণনা, এবং ওটা রেকর্ড করলেন, সেই রেকর্ডটা হচ্ছে রেওয়া মিলেরটা। আর একেবারে প্রায় 12টার সময় যখন ক্লোজিং করবেন তখন আবার কাউন্ট করলেন, সেটা হচ্ছে আনরেকর্ডেড, সেটা কোনটা? সমন্বয়টা। তাহলে আমার দিনের শুরুতে যেটা করেছিলাম সেটা আমাদের রেকর্ড হয়ে আছে রেওয়া মিলে, আর দিনের শেষে যেটা করলাম সেটা আছে কোথায়? সমন্বয়। এই দুটোই কিন্তু সমন্বয়। আমাদের ক্লোজিং, কিন্তু পার্থক্য হচ্ছে একটা রেকর্ডেড আর একটা কি? আনরেকর্ডেড। হ্যাঁ, জি। রেওয়া মিলেরটা রেকর্ডেড আর সমন্বয় একটা আনরেকর্ডেড। আনরেকর্ডেড। এখন এখানে করণীয়টা কি? করণীয় হচ্ছে, লক্ষ্য করেন, আপনি যখন দিনের শুরুতে মজুত পণ্য গণনা করেছিলেন তখন কত টাকা পেয়েছেন গোডাউনে যে? 20,000 টাকা। এটা কিন্তু রেকর্ড করে ফেলেছেন আপনি। এবার দিনের জি। শেষে যখন আপনি একেবারে সব শেষ আজকে এটা ক্লোজ করবেন, তখন আবার গোডাউনে যে কয় টাকা পাচ্ছেন মার্চেন্ডাইজ? 25,000 টাকা। এখানে কি সমাপনী মজুত পণ্য বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বৃদ্ধি পেয়েছে। সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। তাহলে এখানে যাবে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ক্রেডিট। এবার কত টাকা বৃদ্ধি পেয়েছে এখানে? 5,000 টাকা। 5,000 টাকা, এই সেই 5,000 টাকা। এটা কিন্তু আবার হ্রাসও পেতে পারে, এমনও হতে পারে যে আপনি দিনের শুরুতে গণনা করেছিলেন 20,000 টাকা, দিনের শেষে আপনি যে পাচ্ছেন 18,000 টাকা, এরকম হতে পারে। কারণ কি? জি। হয়তো কিছু পণ্য বিক্রি হয়ে গেছে, কিছু হ্যাঁ। পণ্য বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে এমন গেছে। হতে পারে। সেই ক্ষেত্রে যাবে তো, তাহলে কি হবে? উল্টে যাবে। তাহলে কস্ট অফ গুডস ডেবিট হবে, মার্জিন তখন কি হবে? ক্রেডিট হয়। ক্রেডিট হবে। তাহলে আমাদের সামনে যদি একটা ওয়ার্কশিটের পারপেচুয়াল অঙ্ক আসে, সেটা চেনার এবং মার্চেন্ডাইজের জাবেদা, এটাকে আমরা বুঝতে পারলাম কিনা। জি। তাহলে মার্চেন্ডাইজ যদি রেয়ামিল থেকে সমন্বয়ে বৃদ্ধি পায়, মার্চেন্ডাইজ ডেবিট, কস্ট অফ গুডস ক্রেডিট। যদি রেয়ামিল থেকে সমন্বয়ে হ্রাস পায়, তাহলে কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। এবং এক্ষেত্রে টাকা হবে রেয়ামিল এবং সমন্বয়ের পার্থক্য টাকাটা। ক্লিয়ার? জি। এবার আমরা দেখবো ওয়ার্কশিটের এর প্রভাবটা কোথায়, কিভাবে পোস্টিং হবে ওয়ার্কশিটে। দেখেন এ একটা ওয়ার্কশিটের ছক, আমরা কিন্তু এখানে ছোট্ট একটা নমুনা ছক নিচ্ছি, হ্যাঁ, এত ছোট কিন্তু অঙ্ক না আসলে, জাস্ট মার্চেন্ডাইজ বোঝানোর জন্য। জি, অনেক তা অনেক আমাদের বড়। এখানে 10 কলামের একটা ওয়ার্কশিট আমরা এখানে বুঝতেছি। তাহলে প্রথমে অ্যাকাউন্টস টাইটেল, অর্থাৎ আমাদের হিসাবের নামগুলো এখানে দিতে হবে। এবার আছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এইটার কাজ হচ্ছে আমাদের একটা রেওয়ামিল দেবে না প্রশ্নে, জি। এই রেওয়ামিলটা কি সমন্বিত নাকি অসমন্বিত? অসমন্বিত। এখনো তো সমন্বয় হয়ে পারে নাই। তাহলে এই রেওয়ামিলটা না। দেখে দেখে হুবহু আমাকে এখানে তুলে ফেলতে হবে, একেবারে দেখে দেখে, প্রশ্ন দেখে দেখে। এর নাম হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এবার যে সমন্বয়গুলো আমরা যাবে ডেবিট ক্রেডিট করবো, সেগুলো পোস্টিং হবে কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আমাদের রেওয়া মিলে নাই এমন কোন নতুন অ্যাকাউন্ট আমাদের সামনে আসে, তার জন্য নতুন করে আবার কি নিতে হবে? রো নিতে হবে। ঠিক আছে? কি করতে হবে? এইখানে যে এটাকে বলে কলাম আর এটাকে বলে কি? রো। জি। তা আমার মনে করেন এখানে এমন একটা জাবেদা, এমন একটা আইটেম আসলো যেটা রেওয়া মিলে ছিল না। যেমন মনে করেন একটা জাবেদা, কথা কথা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়াবল ক্রেডিট। রেওয়া মিলে স্যালারি জি। এক্সপেন্স আছে কিন্তু নেই কোনটা? স্যালারি পেয়াবল। তখন এখানে এ- নতুন করে একটা রো নিতে হবে, স্যালারি পেয়াবল। এভাবে অ্যাডজাস্টমেন্টে যতগুলো নতুন আইটেম হবে সবার জন্য একটা করে রো নিতে হবে। ঠিক আছে? ওটা আমরা একটু জি। পরে দেখবো। তাহলে এবার অ্যাডজাস্টমেন্টে ডেবিট ক্রেডিট কোন কলামে পোস্টিং হবে? অ্যাডজাস্টমেন্টে। এবার এই অ্যাডজাস্টমেন্ট। আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ হয়ে কোনটা তৈরি হবে? অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স। এক্ষেত্রে আমরা জানি ডেবিট ডেবিট যোগ হয়ে কোথায় বসে? ডেবিটে। ডেবিট। আবার ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে কোথায় বসে? ক্রেডিটে। ক্রেডিটে। এবার ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে কোথায় বসবে? এটা সবচেয়ে বড় যেখানে ওটা যেটা কি বড় হবে? থাকবে সেই ব্যালেন্স তৈরি হবে। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি হবে আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগের মাধ্যমে। এবার একটা রেওয়া মিলে আমাদের কিন্তু 6টা হিসাব থাকে, কি কি থাকে বলতে পারেন? আমাদের হিসাব বিজ্ঞানে যে 6টা হিসাব আছে,
আয়, দায়, সম্পদ, ব্যয়, উত্তোলন এবং মূলধন। এর বাইরে কিছু আছে? না। একটা রেওয়া মিলে সবই থাকে। এবার এইখান থেকে চূড়ান্ত পোস্টিং হবে। এখান থেকে চূড়ান্ত পোস্টিং হবে। প্রথমত আমার আয়, সকল আয় ইনকাম স্টেটমেন্টে কোন পাশে আসে? ক্রেডিট পাশে। ক্রেডিট সকল পাশে। আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে। এবার আয়, দায়, ব্যয় আমরা চিনবো কিভাবে? টাকা দেখে কি বোঝা যাবে কোনটা আয় কোনটা দায়? অ্যামাউন্ট দেখে কি চেনা যাবে? না। না। যাবে না। দেখতে হবে কি দেখে? টাইটেল দেখে। অ্যাকাউন্টস টাইটেল দেখে বুঝতে হবে এটা কি আয়, ব্যয়, সম্পদ, দায়, মূলধন নাকি উত্তোলন। তাহলে এইখান থেকে আইডেন্টি নেব, পরিচয় নেব, আর টাকা নেবো কোন জায়গা থেকে? অ্যাডজাস্টেড ট্রায়াল Adjusted। ব্যালেন্স। এই দুটোর কাজ কিন্তু শেষ, এই দুটোর কোনো কাজ নাই। তাহলে এখান থেকে নাম দেখবো, এখান থেকে নিয়ে সেটাকে চূড়ান্ত পোস্টিং হবে। এবার চূড়ান্ত পোস্টিং আমরা জানি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে সকল কি পোস্টিং হয়? আয়। আয়। ডেবিট পাশে সব কি পোস্টিং হয়? ব্যয়। ব্যয় সম্পদ। না, সম্পদ না, শুধু ব্যয়। ইনকাম স্টেটমেন্ট আয় ব্যয়। শুধু। ও, ইনকাম স্টেটমেন্ট কি ইনকাম। শুধু ব্যয়। তাহলে আবার আয় বলছি ব্যয়। ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে সকল ব্যয়, ক্রেডিট পাশে সকল। আয়। এবার ব্যালেন্স শিটের ডেবিট পাশে সকল সম্পদ এবং উত্তোলন। সকল সম্পদ এবং কি? উত্তোলন। উত্তোলন। আর ক্রেডিট পাশে সকল দায় এবং মূলধন। দায় এবং মূলধন। মূলধন। এইখান থেকে চূড়ান্ত পোস্টিংটা এখানে হয়ে যাবে। ঠিক আছে। দেখুন আমরা জি। আমাদের যে এখানে ছোট্ট একটা নমুনা অঙ্কের আমি ছিল আমাকে তুলে দিছি। এবার আমাদের কাজ কি, কোন জায়গায় পোস্টিং হবে? অ্যাডজাস্টমেন্টের। দেখুন এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টে একটা জাবেদা ছিল, আপাতত একটা জাবেদা বুঝতেছি। জাবেদাটা কি ছিল? মার্চেন্টাইজ মেটেরিয়াল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড, ক্রেডিট। ক্রেডিট। ওয়ার্কশিট করার সময় কি আপনি জাবেদা করে নেবেন নাকি আবার? জাবেদা কিন্তু করার প্রয়োজন নাই। জাবেদা না। মনে মনে চিন্তা করতে হবে, পোস্টিং হয়ে যাবে। এটা তো আমরা করছি না বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এবার জি। আসেন, মার্চেন্টাইজ ডেবিট হবে 5,000, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে 5,000। 5,000। এখানে দেখুন আমাদের আমি মার্চেন্টাইজ জায়গাও আছে, কস্ট অফ গুডস জায়গাও আছে, নতুন কিছু জায়গা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। মার্চেন্টাইজ অ্যাডজাস্টমেন্টে কোথায় যাবে? ডেবিটে। এই যে মার্চেন্টাইজ ডেবিটে 5,000। ঠিক আছে। আর জি। কস্ট অফ গুডস অ্যাডজাস্টমেন্টে কোথায় আসবে? ক্রেডিট। ক্রেডিটে। এভাবে করে আমাদের বাকি সব সমন্বয় জাবেদাগুলো পোস্টিং সব হবে অ্যাডজাস্টমেন্ট কলামে। ওকে। এবার জি। আমাদের এই আনঅ্যাডজাস্টেড অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ কোনটা তৈরি করতে হবে? অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখন ক্যাশে কোনো প্রভাব নাই, তাহলে ক্যাশে ডেবিট থেকে ডেবিট চলে যাবে 10,000 টাকা। রিসিভেবল ডেবিট থেকে ডেবিটে 27,000 টাকা। মার্চেন্ডাইজ ডেবিট ছিল কত? 20,000 টাকা। সমন্বয় ডেবিট হয়েছে কত? 5,000। ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিট আসবে কত? 25,000। দেখুন আমাদের সমমানী মার্চেন্ডাইজ কত টাকা দেখানোর কথা ছিল সমন্বয়ের মাধ্যমে? 25,000। 25,000 হয়েছে। জি। ওকে, কস্ট অফ গুডস ডেবিট ছিল কত? 20,000। 10,000। কস্ট অফ গুডস, 10,000। সেখান থেকে ক্রেডিট হচ্ছে কত? 5,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট মাইনাসে ফলাফল কোথায় আসবে? ডেবিটে 5,000। ডেবিটে 5,000। ওকে ফাইন। ক্যাপিটাল ক্রেডিট থেকে ক্রেডিটে 67,000। তাহলে আমাদের কি প্রস্তুত হয়ে গেল? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা মনে রাখতে হবে। আর অ্যানালিসিস যখন আমরা নিব, ডেবিট ক্রেডিট অবশ্যই দুই পাশ কি হবে? মাস্ট বি সমান হবে। অ্যাডজাস্টমেন্ট জি। যখন পোস্টিং দেবো, এটা ডেবিট ক্রেডিট দুই পাশ অবশ্যই কি হতে হবে? সমান সমান হবে। হতে হবে। এর প্রত্যেকটা কলাম দুই পাশ মাস্ট বি সমান হবে, সব কলামগুলো। তো এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা পরে দেখবো আমরা। ক্যাপিটাল আমরা চলে গেল, এইবার আমাদের চূড়ান্ত পোস্টিং হবে। তাহলে চূড়ান্ত পোস্টিং আমরা আইডেন্টি পরিচয় নেবো অ্যাকাউন্ট টাইটেল থেকে, আর টাকা নেবো কোন কলাম থেকে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা প্রথমে আসেন ক্যাশ। ক্যাশ কি? আয়, দায়, সম্পদ, ব্যয় কোথায়? সম্পদ। সম্পদ কোথায় পোস্টিং হয়? ব্যালেন্স ব্যালেন্স শিট ডেবিটে। শিটে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। মার্চেন্ট ইনভেন্টরি এই 25,000 টাকা, এটাও সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। কস্ট অফ গুডস সোল্ড এটা কি বলেন তো? ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় যাবে কোথায়? ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ডেবিটে। আর ক্যাপিটাল চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। ক্রেডিট। এইভাবে আমাকে পোস্টিং শেষ করে, এখন যখন পোস্টিং গুলো হয়ে গেল, এবার এই কলামের কাজও শেষ। অ্যাডজাস্ট ট্রাভেলস কলামের কাজও শেষ। শেষ। ঠিক আছে। এবার আমার কাজটা হচ্ছে জি। ইনকাম স্টেটমেন্ট কলামের। তার জন্য আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে যে একটু আমরা একটা জিনিস দেখাই আসবো আপনাকে, এরপরে করণীয়টা কি একটু দেখবো আমরা আরেকটা অঙ্ক থেকে। কারণ আরেকটা অঙ্কে ফিনিশিং করা আছে। দেখুন
এই যে অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স থেকে চূড়ান্ত পোস্টিং চলে আসছে ইনকাম স্টেটমেন্ট আর কোথায়, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট। দেখুন ইনকাম স্টেটমেন্ট ডেবিটে সব ব্যয় আছে, ব্যয় কি কি ছিল, এই যে রেন্ট এক্সপেন্স 12,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স 7,000, ক্রেডিট পাশে আছে সার্ভিস রেভিনিউ 30,000। তাহলে আয়গুলোর ক্রেডিট পাশে, ব্যয়গুলো কোথায়, ডেবিট Debit। পাশে। একইভাবে ব্যালেন্স শিটে ডেবিট আছে দেখুন সম্পদ, আর ক্রেডিট পাশে আছে আমার দায়। এবার আমাদের কাজ হচ্ছে কোন কলামের, ইনকাম ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট। এবার দেখুন ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে, ইনকাম স্টেটমেন্টের মূল কাজটা কি বলেন, ইনকাম স্টেটমেন্ট আমরা কেন করি, আয় দায় দেখানোর জন্য। প্রফিট বা লস বের করা। আয় আর ব্যয়। একটা কারবারের মূল লক্ষ্য হচ্ছে প্রফিট অর্জন করা। আমরা কারবার অপারেট করি কোন আশায়, প্রফিটের জন্য। প্রফিটের আশায়। প্রফিট তো আমার ক্যালকুলেশন করতে গেলে ইনকাম স্টেটমেন্ট করতে হয়। আর প্রফিট ক্যালকুলেশনের নিয়ম কি, আয় থেকে ব্যয়টা কি করতে হয়, মাইনাস করতে হয়। মাইনাস করতে হয়। যে আয় বড়, ব্যয় ছোট, তাহলে কি হয়, প্রফিট না লস। প্রফিট। আর আয় যদি ছোট হয়ে ব্যয় বড় হয়ে যায়, লস। এবার আমাদের দেখতে হবে ইনকাম স্টেটমেন্ট, এটার দিকে তাকাবেন না, এই 11 দিকে তাকানোর দরকার নাই, হ্যাঁ এটা বাদ, এটা নাই মনে করেন। এবার দেখতে হবে যে আমাদের কোন পাশটা বড় অনুমান করতে হবে, ক্রেডিট পাস নাকি ডেবিট পাস, ডেবিট। এটা অনুমান করে দেখতে হবে যে ক্রেডিট। পাশটা বড় সেই পাশের ব্যালেন্সটা, এই নিচে একটা টোটাল ঘর নিতে হবে, এখানে এই নিট প্রফিট ঘরটা ফাঁকা রাখতে হবে। এই ঘরটা কি রাখতে জি। হবে, ফাঁকা ফাঁকা। রাখতে হবে। রেখে এখানে টোটাল ঘর নেব, টোটাল কলামে সব টোটাল নামাবো। এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টে যে পাশটা বড় সেই পাশের অ্যামাউন্টটা টোটাল ঘরে নেব। তাহলে আমরা দেখতেছি আমরা কোন পাশটা বড়, এখানে দেখতেছি আমরা ক্রেডিট পাশটা, আয়ের পাশটা ক্রেডিট বড়। পাস। নামালাম 30,000 টাকা, ওই 30,000 টাকার ব্যালেন্সটা আমরা ডেবিট পাশে নিয়ে আসবো, এনে এইখান থেকে এই ব্যয়গুলো বাদ দেবো। তাহলে আমাদের ব্যয় আছে এই 12,000 আর 17,000, কত, 19,000 টাকা। 19,000। তা আমরা যদি আয়ের থেকে 19,000 ব্যয় বাদ দিই তাহলে প্রফিট হচ্ছে কত, 11,000। এবার আমরা এই ফাঁকা জায়গা এই ঘরটা লিখবো নিট প্রফিট। আগের থেকে লাগবো না কেন, এটা তো নিট লসও হতে পারে, তাই না। জি জি। যদি নিট জি। লস হয় তখন ব্যয় ব্যয় বড় হবে কোন পাশটা, ডেবিট পাসটা। ব্যয়ের পাশ বড় হবে, ডেবিট পাশ বড় হবে। তখন কি করবো, ডেবিট পাশের ব্যালেন্সটাও ক্রেডিট পাশে নিয়ে আসবো, এনে এখান থেকে আয় কি করব, বাদ দেবো, দিয়ে আমাকে লসটা জি। বের করতে হবে। অর্থাৎ প্রফিট লস বের করার নিয়ম হচ্ছে যে পাশটা বড় সেই পাশে ব্যালেন্সটা টোটাল ঘরে নিব, অপোজিট পাশে নিব, নিয়ে সেখান থেকে উপরে ব্যালেন্স গুলো কি করব, মাইনাস করব। মাইনাস করলে আমি পেয়ে যাব আমার কি, প্রফিট নাকি লস। তাহলে আমরা দেখতেছি আমাদের এই অঙ্কটা কি কি হয়েছে, প্রফিট কত টাকা প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে। 11,000 টাকা। এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কলামের কাজ। ইনকাম স্টেটমেন্ট কলামের কাজটাকে আমরা বুঝতে পারলাম। জি। তাহলে প্রফিট হওয়ার কারণে ব্যালেন্সটা তৈরি হয়েছে কোন ঘরে, ডেবিট ঘরে। তাহলে লস হলে কোন ঘরে সৃষ্টি হতো ব্যালেন্সটা বলেন তো, ক্রেডিট করে। ক্রেডিট ঘরে। ভেরি গুড। এবার আসেন তাহলে ইনকাম স্টেটমেন্ট কলামের কাজ কিন্তু শেষ। এবার এই যে প্রফিটটা নির্ণয় করলাম, এর তো একটা কাজ আছে নাকি, এর একটা কাজ আছে জি। না। আচ্ছা প্রফিট, জি এই জি। প্রফিটের কারণে মূলধন বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় বলেন তো। বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমাদের মূলধন থাকে ব্যালেন্স শিটের কোন পাশে, ক্রেডিট পাশে। মানে এই প্রফিটে চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, ওই সোজা প্রফিটটা চলে যাবে ব্যালেন্স শিটের কোন পাশে, ক্রেডিট ক্রেডিট পাশে। পাশে। যদি লস হতো তাহলে কোন পাশে পাঠাতাম, ডেবিট পাশে। ব্যাস। এবার আমরা ব্যালেন্স শিট যোগ করলে দুই পাশে ইনশাল্লাহ অবশ্যই কি, সমান হবে। সমান হয়ে যাবে। এই হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্টের প্রসেস। আর এই প্রসেসের মধ্যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যদি আমাদের অঙ্ক পারপেচুয়াল হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, অঙ্ক পারপেচুয়াল হলে আমাদের পারফেক্ট। করণীয় কি। তাহলে পারপেচুয়াল হলে আমাদের লক্ষ্য করতে হবে যে রেওয়া মিল এবং সমন্বয় মার্সেন্টেজের পার্থক্য কতটুকু, সেই পার্থক্য নিয়ে আমাদের জাবেদা করতে হবে। আর সেই জাবেদাকে আমাকে সমন্বয় প্রশ্নে দিতে হবে। তাহলে এই আমরা দুইটারই কি এইটারই খালি জাবেদা করতে হবে নাকি অন্য কোনো কিছু জাবেদা করতে হতে পারে? কত জাবেদা থাকবে, অনেক অনেক জাবেদা অ্যাডজাস্টমেন্ট থাকবে। এই যে আমরা একটা অঙ্ক দেখে আসলাম, এই দেখেন মূলত অঙ্কের ফিগারটা হবে এরকম এরকম। আমি কিন্তু ছোট ছোট ফিগার নিচ্ছি এখানে বোঝানোর জন্য। এরকম রেওয়া মিল থাকবে, জি। এরকম অ্যাডজাস্টমেন্ট অনেক, 5-6টা অ্যাডজাস্টমেন্ট থাকবে। এই যে 5-6টার মধ্যে মার্সেন্টেজের একটা আইটেম থাকবে, ঠিক আছে। জি। আমি পরে ওয়ার্কশিটের পিডিএফটা গ্রুপে দিচ্ছি, ওখানে সব অঙ্ক আপনি দেখতে পাবেন। এখন এই হচ্ছে আমাদের পারপেচুয়ালের সিস্টেম। কোন সিস্টেম, পারপেচুয়াল পারপেচুয়াল। সিস্টেম। তাহলে পারপেচুয়াল আমাদের সামনে আসলেই অন্যান্য সমন্বয় তো করবোই, তার পাশাপাশি মার্সেন্টেজ সমন্বয়টা কি হবে ব্যাপারটা কি ক্লিয়ার মোটামুটি। জি।
আচ্ছা, এবার যদি আমাদের অঙ্ক হয় পিরিয়ডিক সিস্টেম, তাহলে চেনার উপায় কি সেটা একটু আমরা আগে দেখি। যদি অঙ্ক হয় পিরিয়ডিক সিস্টেমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই রেওয়া মিলিয়ে কষ্ট কৌশল থাকবে না। কষ্ট কৌশল থাকবে থাকবে না। না। দেখেন সেক্ষেত্রে আমাদের রেওয়া মিলে থাকবে কি, দেখেন তো কি থাকবে। পারচেস। পারচেস। কারণ আমরা জানি, আমরা যখন পারপেচুয়াল পিরিয়ড করেছিলাম, পারচেস কোন মেথডে করা যাবে, রেকর্ডে আসতো পিরিয়ডিক না পারপেচুয়াল? পিরিয়ডিকে। পিরিয়ডিকে। আর পারপেচুয়াল আসতো মার্সেন্টেজ ইনভেন্টরি, মনে আছে? জি জি। তাহলে রেওয়া মিলে কষ্ট কৌশল থাকবে না পারচেস বা পারচেস সংক্রান্ত এন্ট্রি, যেমন পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, এগুলো থাকবে। এটা থাকা মানে আমরা বুঝলাম অঙ্ক কোন মেথডে আছে, পিরিয়ডিক। পিরিয়ডিক। দেখেন পিরিয়ডিক সিস্টেমেও কিন্তু আপনার রেওয়া মিলে একটা মার্সেন্টেজ থাকবে, আবার সমন্বয় কি থাকবে, আগের মতো একটা মার্সেন্টেজ থাকবে। তো এবার পার্থক্যটা জি। কি? এবার পার্থক্য হচ্ছে, রেওয়া মিলে যে মার্সেন্টাইজ, এটা বছরের প্রথমের মার্সেন্টাইজ। এটা কোন মার্সেন্টাইজ? বছরের প্রথমে। পিরিয়ডিক মানে কালান্তিক পদ্ধতি, এখানে একটা কালের ব্যবধান আছে। কাল মানে কি, সময়। তার মানে জি আমরা হয়তো 6 মাস পর পর হিসাব করি, অথবা 1 বছর পর পর হিসাব করি। তাহলে 1 বছর আগে যে মার্চেন্ডাইজ বা মজুত পণ্য নিয়ে আমরা ব্যবসা শুরু করেছিলাম, সেটাকে আমরা বলি প্রারম্ভিক মজুত পণ্য বা ওপেনিং মার্চেন্ডাইজ, নাকি? জি। তাহলে রেয়ামিলে যেটা আছে, এটা আমাদের কি মার্চেন্ডাইজ? ওই সে বছরের প্রারম্ভিক মজুত। প্রথমের যে রেকর্ডেড, সেটা প্রারম্ভিক বা ওপেনিং। আর আজকে বছরের ওপেনিং। শেষ, আজকে আমরা গোডাউনে যে কাউন্ট করে পেয়েছি 15,000, এটা কি মার্চেন্ডাইজ? এন্ডিং ইনভেন্টরি। এটা থাকবে সমন্বয়। এটা রেওয়ামিলের, তার মানে এটা রেকর্ডেড, সমন্বয় এটা মানে কি, এখনো রেকর্ড হয়নি। হয়। এবার দেখেন পার্থক্যটা হচ্ছে, এইখানে কিন্তু এই যে ওপেনিং মার্চেন্ডাইজটা আছে রেকর্ডেড, বছরের প্রথমে আপনি শুরু করেছিলেন কত টাকা মজুত পণ্য নিয়ে, 10,000। এখান থেকে আপনি বিক্রি করেছেন, আবার ক্রয় করেছেন, আবার বিক্রি করেছেন, এভাবে চলতে চলতে এই 10,000-এর কোনো অস্তিত্ব কি আর আছে? না। এখন সর্বশেষ আপনার কাছে আছে কত টাকা মজুত পণ্য? 15,000 টাকা। এই যে রেকর্ডেড তথ্য, একে অ্যাবলুশ করতে হবে, ভ্যানিশ করতে হবে, মুছে ফেলতে হবে। আর যেটা আনরেকর্ডেড কিন্তু বাস্তবতা, এটাকে রেকর্ড করতে হবে। তাহলে এটা ছিল একটা দিক, কোন এক সময় ছিল, কিন্তু এখন এর কোনো অস্তিত্ব নাই। নাই। সুতরাং এটাকে আপনাকে অ্যাবলুশ করতে হবে, ভ্যানিশ করতে হবে। এটা কি অবস্থায় ছিল রেকর্ডে, দেখেন তো। ডেবিট। তাহলে এটাকে যদি আমি সম্পদ। ভ্যানিশ করতে, তাহলে কি করতে হবে? ক্রেডিট। ডেবিট ব্যালেন্সকে ক্রেডিট ভ্যানিশ করতে করতে হবে। গেলে কি করতে হয়? ক্রেডিট। করতে তাহলে হবে। ডেবিট ক্রেডিট কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এবার যে কোনো সম্পদকে রেকর্ড অথবা ভ্যানিশ করতে গেলে ইনকাম সামারি দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? ইনকাম সামারি। তাহলে এই যে আমরা ভ্যানিশ করলাম, এর জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, আর মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। দেখেন। তাহলে এই যে রেকর্ড যেটা ছিল, এটা কিন্তু কি হয়ে গেল, এখানে আছে ডেবিট, আর এখানে হয়ে গেল ক্রেডিট। ডেবিট ক্রেডিট কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেল। এবার আজকে যেটা আমার সমন্বয় সমাপনী মজুত পণ্য, আমার এখনো রেকর্ড হয়নি, কিন্তু এটাই আমাদের বাস্তবতা এখন, আমাদের হাতে এটাই আছে, এটাকে রেকর্ড করতে হবে না? জি। তাহলে এটা একটা সম্পদ, রেকর্ড করলে মার্চেন্ডাইজ কি হবে? ডেবিট। আর ইনকাম সামারি হবে ক্রেডিট। তাহলে পারপেচুয়াল আর পিরিয়ডিকের মার্চেন্ডাইজের ব্যবধানটা কি বোঝা যাচ্ছে? জি। পারপেচুয়ালে জাবেদা করছিলাম কয়টা মার্চেন্ডাইজ, রেওয়া মিল এবং সমন্বয়, সমন্বয় করে একটা। একটা। বাট পিরিয়ডিকে জাবেদা হবে কয়টা? দুইটা। ঠিক আছে, দুই। দেখা দিয়া লাগবে নাকি মনে মনে? জাবেদা দেখানোর কোনো প্রয়োজন নাই। এটা আপনার মনে মনে চিন্তা করে সরাসরি ওয়ার্কশিটে পোস্টিং হবে। এটা জাবেদা আমি এখানে রেখেছি আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ। এটা জাবেদা দেখানোর কোনো প্রয়োজন নাই। এবার আমরা যাব ওয়ার্কশিটের পোস্টিং এ। আগের মতো দেখেন আমরা প্রথমে কি করছি, রেওয়া মিল তুলে ফেলছি। এবার জি। এইখানে যে নতুন একটা আইটেম পাইছি, জাবেদা ইনকাম সামারি। ইনকাম সামারি এটা কি রেওয়া মিলে ছিল? না। ছিল না, যে কারণে আমাকে নতুন একটা জায়গা দিতে হবে ইনকাম সামারির জন্য। ঠিক আছে, এই দেখেন ইনকাম সামারি নতুন একটা আমরা রো নিয়েছি। ঠিক আছে, এভাবে করে অ্যাডজাস্টমেন্টে যত নতুন আইটেম আসবে, যেগুলো রেওয়া মিলে ছিল না, প্রত্যেকের জন্য আলাদা রো নিতে হবে। আচ্ছা, এবার আসি পোস্টিং এ। পোস্টিং এ আসি, তাহলে এবার আমাদের প্রথম যাবে ছিল ইনকাম সামারি ডেবিট আর ইনভেন্টরি। ক্রেডিট। তাহলে দেখুন ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার? জি। আর পরে যাবে ছিল ইনভেন্টরি ডেবিট। ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট। পোস্টিং হয়ে গেল। এবার আমাদের এই আনরেজিস্টার্ড অ্যাডজাস্টমেন্টে কি করতে হবে, যোগ বিয়োগ করে করতে হবে। অ্যাডজাস্টেড। ক্যাশ বসে গেল, রিসিভেবল বসে গেল। ইনভেন্টরি লক্ষ্য করেন, আমাদের উদ্দেশ্য ছিল এই 10,000 টাকা কি করা,
ক্রেডিট পাশে নেওয়া। ভ্যানিশ করে ফেলানো, তাই না? তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগও করি তাও ভ্যানিশ হবে, কাটাকাটি করলেও ভ্যানিশ হবে। এই ডেবিট আর ক্রেডিট কি হয়ে যায়, কেটে যায় না? জি। তাহলে থেকে যায় কোনটা? 15,000 ডেবিট। টাকা ডেবিটটা। আর যদি আপনি যোগ বিয়োগও করেন, এই ডেবিট আর ডেবিট কি হবে? যোগ। যোগ, তার থেকে ক্রেডিট কি হবে? মাইনাস। বিয়োগ। এটা তো কি আসে 15,000 টাকা হয় কিনা? আপনি যোগ বিয়োগ করলেও যা জি। হবে, কাটাকাটি চিন্তা করলে সে একই। তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স আসবে কত টাকা? 15,000 টাকা। 15,000। তাদের উদ্দেশ্য ছিল সমাপনী মজুত পণ্য রেকর্ড করা, দেখেন তো রেকর্ড হয়েছে কিনা। জি। আর 10,000 টাকা অস্তিত্ব ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পারচেস ক্যাপিটাল। এবার এই জায়গাটা একটু ভিন্নতা আছে। এই যে ইনকাম সামারি, এটা কেবল একটা নামিক হিসাব। মানে এ অন্যকে ক্লোজ করে রেকর্ড করে, কিন্তু নিজে যোগ বিয়োগ হয় না। এটাকে যোগ বিয়োগ করা যাবে না। এটা ডেবিটটা ডেবিট অবস্থায়, ক্রেডিটটা ক্রেডিট অবস্থায় নিয়ে আমাকে সামনে এগোতে হবে। এরও একটা জি। ব্যাখ্যা আছে। এরও একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমরা পরে জানবো কেন এটা যোগ বিয়োগ করা যাবে না। তো যা হোক, এখন আমাদের হয়ে গেল অ্যাডজাস্টেড ট্রাভেলার্স। এবার এখান থেকে চূড়ান্ত পোস্টিং যাব। ক্যাশ চলে যাবে সম্পদে, রিসিভেবল সম্পদে, মার্চেন্ডাইজ সম্পদ, পার্চেস একটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট, ক্যাপিটাল দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট। এই যে ইনকাম সামারি আবারও যোগ বিয়োগ না করে কোন পর্যন্ত চলে আসবে? যা আছে তাই থাকবে। ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত এর স্থান। ইনকাম সামারিটা যোগ বিয়োগ না হয়ে লাফাতে লাফাতে কোন পর্যন্ত আসবে? ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত। ইনকাম। ব্যাস। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক এবং পারপেচুয়ালের মার্চেন্ডাইজের পোস্টিং এর ব্যবধান। আপনি এই মার্চেন্ডাইজ পোস্টিং ব্যবধান যদি বুঝতে পারেন, তাহলে আপনি ওয়ার্কশিটটা করতে পারবেন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বাকি অ্যাডজাস্টমেন্ট গুলো যোগ বিয়োগ আমাদের পোস্টে নিতে হবে। একটা আমরা ওয়ার্কশিট দেখি। আর যেহেতু রেকর্ডিংটা আমি তো একটু পরে ইনশাল্লাহ পোস্টিং দেবো গ্রুপে, রেকর্ডিংটা বারবার টেনে দেখলে মোটামুটি ধারণাগুলো বা আলোচনাটা আরো ক্লিয়ার হবে। আমরা জি। পারপেচুয়ালের একটা অঙ্ক দেখি দেখি। এই দেখেন, এই কিন্তু একটা অঙ্ক, মূলত ফিগার। একটা অঙ্কের মূল ফিগার কিন্তু এরকম। জি। অনেক বড়। একটা 10 মার্কের অঙ্ক, একটু বড় তো হবে। এই একটা অঙ্ক আমাদের রেওয়া মিল আর তার আন্ডারে যে সমন্বয় দেখছেন। বলেন তো, জি। এই যে অঙ্কটা পারপিচুয়াল আছে না পিরিয়ডিক আছে, বলেন তো রেওয়া মিল দেখেন। কস্ট অফ গুড সোল্ড আছে পারপিচুয়াল। নিঃসন্দেহে পারপেচুয়াল। তাহলে পারপেচুয়াল যখন এটা পদ্ধতিতে আছে, তাহলে এইখানে লক্ষ্য করেন আমাদের রেওয়া মিল ইনভেন্টরি কত আছে? কত? 24। 24,000। 24,000। আর সমন্বয় ইনভেন্টরি কত আছে? 22,000। তাহলে বাড়ছে না কমছে? কমছে। কমে গেছে। তাহলে যাবেটা কি মনে আছে? যদি ইনভেন্টরি সম্পত্তি কমে গেলে হবে ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে কি? ডেবিট। ডেবিট। দেখি সলিউশনটা দেখি আমরা। এই দেখেন সলিউশন। এই যে কস্ট অফ গুডস সোল্ড, দেখেন ডেবিট কত টাকা করছি অ্যাডজাস্টমেন্টে? 2,000। 2,000। আর ইনভেন্টরি কই, এই ইনভেন্টরি ক্রেডিট 2,000, দেখছেন? জি। এই ক্ষেত্রে মূলত ফুলফিল একটা অঙ্ক। ঠিক আছে, এভাবে করে জি। আপনার একটা অঙ্ক কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমি অঙ্কের পিডিএফটা দিয়েছি। একটা অঙ্ক একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যাতে করে মোটামুটি একটু কাজ এগোই। আর সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা হাতে নাতে ইনশাল্লাহ অঙ্ক করবো। ঠিক আছে। জি। তো আশা করি রুলসটা একটু বুঝতে পেরেছেন, আর একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাসায় বেশি বেশি পড়ালেখা করেন। সামনের ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।